অনেকেই হয়তো জানেন না যে সম্পত্তির নামজারির আবেদন বা মিউটেশন বা খারিজ জাস্ট আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইনের মাধ্যমে খুব সহজেই করে ফেলতে পারবেন। কিভাবে? চলুন আপনাদেরকে একদমই প্র্যাকটিক্যালি দেখাই। শুরুতেই দুইটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। প্রথমটা হচ্ছে আপনার নামজারি মিউটেশন বা খারিজ, সেটা কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারবেন, কম্পিউটার দিয়েও করতে পারবেন। তবে আপনারা যদি স্মার্টফোন দিয়ে করতে যান, স্ক্রিনটা ছোট থাকবে, একটু দেখতে সমস্যা হতে পারে। সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি আপনার হাতের কাছে কম্পিউটার থাকে তাহলে একটু কম্পিউটার দিয়ে করবেন, তাহলে এইটা আপনার জন্য বেটার হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যখন আবেদন করবেন তারপর কিন্তু ফি পরিশোধ করতে হবে, সেটা কিন্তু আপনারা নগদ, বিকাশ বা রকেটের মতো মোবাইল ব্যাংকিং এর সাহায্যে সেটা করতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে আবেদন কিভাবে করতে হয় সেই প্রসেসটা দেখাই। অলরাইট, আমরা চলে আসলাম আমাদের ডেস্কটপে। প্রথমে আমরা যে কাজটা করব, ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোমে আসার পর এখান থেকে আমরা অ্যাড্রেস বারে গিয়ে লিখবো land.gov.vd লিখে আমরা এন্টার প্রেস করব। এই সাইটটির লিংক আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও আপনারা পেয়ে যাবেন, ওকে, অথবা স্ক্রিনেও আপনাদেরকে দেখাচ্ছি। সো এই সাইটে আসার পর আপনারা প্রথমে নামজারি অপশনটুকুতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন থাকবে, তার মধ্যে প্রথমে হচ্ছে নামজারি আবেদন, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে আপনারা দেখতে পারবেন সবুজ বর্ডারের মধ্যে রয়েছে নতুন নামজারি আবেদনের কোড ফি নাম্বার তৈরি করতে চাই, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবেদনকারী তার নাম এবং ঠিকানা দিবে। প্রথমে এখান থেকে বিভাগ সিলেক্ট করতে বলছে, আমি বিভাগ সিলেক্ট করছি। তারপর হচ্ছে এখান থেকে জেলাটাকে আমি সিলেক্ট করছি, তারপর উপজেলাটাকে আমি সিলেক্ট করছি। তারপরে হচ্ছে এখান থেকে আবেদনকারীর নামটা দিয়ে দিতে হচ্ছে, সেটা দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে ঠিকানাটা দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে, ওকে। তারপর এখান থেকে পরিচয়পত্রের নাম্বারটা দিতে হবে। এই ইনফরমেশনগুলো কিন্তু বাংলায় দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে জন্ম তারিখটাকে সিলেক্ট করতে হবে। এখন একটু কাজ শেষ, এখন পরবর্তী অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে বলছে যে কোড ফি হচ্ছে 20 টাকা, সো এটা আপনাকে পরিশোধ করতে হবে। এই জন্য আপনি নগদ, রকেট, বিকাশ, উপায় এগুলোর মধ্যে পরিশোধ করতে পারেন, অথবা ইন্টারনেট ব্যাংকিং এর সাহায্যে পরিশোধ করতে পারেন। সো আমি মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে অগ্রসর হন, এই অপশনে ক্লিক করলাম। এবার এখান থেকে বলছে যে আপনার নামজারি কোড ফি 20 টাকা ওয়ালেটের মাধ্যমে দিতে ইচ্ছুক কিনা। হ্যাঁ, আমি ইচ্ছুক। সো এখান থেকে ইয়েসে ক্লিক করে দিচ্ছি। এখন তারা বলছে যে আমার মোবাইল নাম্বারে একটা কোড, ট্র্যাকিং কোড পাঠিয়েছে, এই কোডে আমাকে 20 টাকা প্রদান করতে হবে। সো এইটার জন্য আমি বিকাশে চলে আসলাম। দেখেন অলরেডি কিন্তু আমি বিকাশে রয়েছি। সো বিকাশে আসার পর আমি যে কাজটা করব, পে বিল যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে বেশ কিছু অপশন রয়েছে, ওকে। সো আমরা এখান থেকে খুঁজে বের করব যে দেখেন নিচের দিকে একটা অপশন রয়েছে, এই যে দেখেন ই মিউটেশন সরকারি ফি। সো এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এখান থেকে পেমেন্ট টোকেন দিন, মানে এই যে নাম্বারটা দিয়েছে আমাকে, এই নাম্বারটা আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে। এটা আমার SMS এও পাঠিয়েছে, স্ক্রিনে শো করছে। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমি নাম্বারটা দিয়ে দিলাম। এখন পে বিল করতে এগিয়ে যান, এটার পাশে তীর চিহ্ন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন এখান থেকে অটোমেটিক 20 টাকা কিন্তু সিলেক্ট হয়ে গেল। সো আবারও হচ্ছে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এটার পাশে তীর চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখন আমি বিকাশের নাম্বারটা দিয়ে দিচ্ছি। বিকাশের নাম্বারটা দিয়ে পিন কনফার্ম করুন, এটার পাশে তীর চিহ্নতে আবার ক্লিক করে দিচ্ছি। এখন আবার ট্যাপ করে ধরে রাখবো, এখনই আমার এই 20 টাকা পরিশোধ হয়ে যাবে, ওকে। দেখতে পাচ্ছেন আমার টাকাটা কিন্তু পরিশোধ হয়ে গেল 20 টাকা, ওকে। সো আমার পেমেন্ট টোকেন হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে আমার পেমেন্ট টোকেন। সো এটাকে আমি কপি করে ফেললাম, এটাকে কপি করে ফেললাম। কপি করার পর এখন এখান থেকে মূল পেজে ফিরে যাব। এখন কিন্তু আমি ডেস্কটপে রয়েছি, ওকে। সো এখানে কিন্তু আমার কাজ শেষ। সো মূল পেজে ফিরুন, এখানে ক্লিক দিচ্ছি। দেওয়ার পর আবার হচ্ছে নামজারি যে আবেদন অপশনটা, এখানে আবার ক্লিক করছি। ক্লিক করার পর এই যে আমার কোড নাম্বার হচ্ছে এইটা, আমি এটা জাস্ট বসিয়ে দিলাম। তারপর হচ্ছে মোবাইল নাম্বারটা এখান থেকে আমি দিয়ে দিলাম, দিয়া তারপর হচ্ছে ভেরিফাই, পাশে যে ভেরিফাই অপশন রয়েছে এখানে ক্লিক দিই। তার মানে আমি টাকাটা পরিশোধ করে ফেলেছি, এজন্য আমাকে পরের স্টেপে নিয়ে আসছে। এইখানে বেশ কিছু অপশন রয়েছে, সেগুলোকে একটা একটা করে ফুলফিল করতে হবে। প্রথমে হচ্ছে জমির মালিকানা সূত্র, আপনি জমিটার মালিকানা কোন সূত্রে হয়েছেন, ক্রয় সূত্রে, ওয়ারিশ সূত্রে, হ্যাবা সূত্রে, ডিক্রি, যে অপশনটা আপনার জন্য প্রযোজ্য আপনি সেটার উপর টিক চিহ্ন দিবেন, ঠিক আছে। আমি ক্রয় সূত্রে, সো ক্রয় সূত্রটাই সিলেক্ট করছি। তারপর হচ্ছে ক্রেতা বাদী বা গ্রহীতার তথ্য, এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন জমির জন্য আবেদন, আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক মালিকানাধীন জমির জন্য আবেদন। আপনারা তো বুঝতেই পারছেন দুইটার মধ্যে পার্থক্যটা। আমার এটা ব্যক্তি মালিকানাধীন, সো এটা আমি সিলেক্ট করছি। তারপর এখান থেকে বলছে 18 বছরের ঊর্ধ্বে সকল গ্রহীতার জাতীয় পরিচয়পত্র আছে কিনা। যদি 18 বছরের ঊর্ধ্বে হয়, যে হচ্ছে জমিটা কিনেছে তার বয়স যদি 18 ঊর্ধ্বে হয়, তাহলে তার পরিচয়পত্র আছে কিনা। হ্যাঁ আছে, যদি না থাকে তাহলে না দিবেন। তো এই যে আছে দিয়েছি, ইয়েস দিয়েছি। তারপরে আরো বেশ কিছু অপশন আসছে। সো এখান থেকে হচ্ছে একটা হচ্ছে গ্রহীতা আর একটা হচ্ছে প্রতিনিধি। সো এখান থেকে আমি গ্রহীতাটা সিলেক্ট করবো, আমার হচ্ছে গ্রহীতা। তারপর এখান থেকে বলছে গ্রহীতা জাতীয় পরিচয়পত্রের সাথে হুবহু মিল রেখে বাকি তথ্যগুলো প্রদান করুন, মানে আপনার এনআইডি যে যা তথ্য আছে সেইগুলো আপনি দিবেন। এখান থেকে এই যে এনআইডি নাম্বারটা প্রথমে দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি, এটা এনআইডি অনুসারে কিন্তু সব তথ্যগুলো। তারপর এখান থেকে নামটা দিয়ে দিচ্ছি, তারপর পিতার নাম দিয়ে দিচ্ছি, তারপর মাতার নাম দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে লিঙ্গ সিলেক্ট করে দিচ্ছি পুরুষ। সো জাতীয় পরিচয়পত্র অনুসারে এখানকার সমস্ত তথ্যগুলো ফুলফিল করে ফেলেছি। তারপরের অপশনটা বলছে
যে SMS পাঠানোর জন্য একটা মোবাইল নাম্বার দিতে। ওকে, সো আমরা SMS পাঠানোর জন্য এই মোবাইল নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি, যেটা আমরা প্রথমে সিলেক্ট করেছিলাম। আর ইমেল নাম্বার চাইলে আপনি দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে এখান থেকে বলছে যে মৌজা নির্বাচন করুন। এক্ষেত্রে হচ্ছে প্রথমে বিভাগ দিবেন, তারপরে হচ্ছে আপনি এখান থেকে জেলা দিবেন, তারপর জেলা দিবেন, তারপর হচ্ছে এখান থেকে উপজেলা দিবেন, তারপর হচ্ছে এখান থেকে মৌজাটা দিয়ে দিবেন, কোন মৌজায় আপনি আছেন। তারপরে এখানে বেশ কিছু তথ্য রয়েছে, সেটা হচ্ছে আবেদন সংক্রান্ত ঘোষণা। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, আবেদন সংক্রান্ত ঘোষণা। এটা ভালো করে পড়ে আপনারা দিবেন, এক একজনের তো এক একটা, একটু পড়ে দিবেন। প্রথমে বলছে যে সর্বশেষ রেকর্ড অথবা নামজারি হতে জমির মালিকানার ধারাবাহিকতা আছে কিনা। সর্বশেষ রেকর্ড অথবা নামজারি হতে জমির মালিকানা আছে কিনা। হ্যাঁ, আমার এটাতে আছে, সো আমি ইয়েস দিয়ে দিলাম। তারপর বলছে আবেদনকারীর দলিল মূলে মালিকানা দাবি বা হিস্সা সঠিক আছে কিনা। হ্যাঁ, সঠিক আছে। তারপর হচ্ছে আবেদিত জমি দখলে আছে কিনা। হ্যাঁ, দখলে আছে আমার এটা, আমি সো ইয়েস দিয়ে দিচ্ছি, মানে হা দিয়ে দিচ্ছি। তারপরে বলছে আংশিক খাস, আংশিক অর্পিত, আংশিক অধিগ্রহণকৃত কিনা। না, এটা আমার এটা আংশিক খাস বা এই টাইপের কিছু না, সো আমি এখানে না দিয়ে দিচ্ছি। তারপরে বলছে আবেদিত জমিতে কোনো দেওয়ানি মামলা আছে কিনা। না, এই খাতাতে কোনো দেওয়ানি মামলা নেই। তারপরে হচ্ছে জমিতে সরকারি স্বার্থ আছে কিনা। না, জমিতে কোনো সরকারি স্বার্থ নেই আমার এটাতে। তারপরে বলছে সর্বশেষ অর্থ বছরে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে কিনা। হ্যাঁ, সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে, সো এটা আমি হা দিয়ে দিচ্ছি। এই ইনফরমেশনগুলো আমি দিয়ে দিলাম। তারপরে এখান থেকে বলছে আবেদনের তফসিলভুক্ত জমি সর্বশেষ জরিপ তত্ত্ব, আমার এটা হচ্ছে RS। তারপরে বলছে আবেদনে বর্ণিত তফসিল, এটা জমি হলে জমি, অ্যাপার্টমেন্ট বা ফ্লোর হলে ফ্লোর, আমার এটা যেহেতু জমি, সো আমি জমি সিলেক্ট করছি। তারপরে অপশনে বলছে গ্রহীতাদের এই মৌজায় বর্তমানে কোনো খতিয়ান আছে কিনা। আমার নেই, সো আমি না দিয়ে দিচ্ছি। সো এখন এখানকার কাজ শেষ। এখন পরবর্তী অপশনে ক্লিক করে দিব। সো পরের অপশনে আমরা চলে যাব। এখন এখান থেকে একটা পপ আপ শো করছে, বলছে যে জাতীয় পরিচয়পত্রের সাথে হুবহু মিল রেখে তথ্য পূরণ করা হয়েছে কিনা। এটা হয়েছে কিনা সেটা আমাকে আবারও তাদেরকে বলতে হবে। হ্যাঁ, হয়েছে, সো আমি এখান থেকে হা দিয়ে দিয়েছি। এখন তারা একটা মেসেজ পাঠিয়েছে আমার স্মার্টফোনে, সো একটা কোড পাঠিয়েছে আর কি, এই কোডটা এখানে বসাতে হবে। ওকে, আমি কোডটা বসিয়ে দিচ্ছি। ওকে, আমি কোডটা বসিয়ে দিয়ে দিয়েছি। এখন এখানে একটা চেক বক্স আছে, এটাকে আমি তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পর যাচাই করুন এই অপশনটাতে একটা ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন এখান থেকে আমার নাম ঠিক আছে, তারপরে হচ্ছে এখান থেকে আমার মাতার নাম ঠিক আছে, লিঙ্গ ঠিক আছে, বাট এখান থেকে বলছে যে পিতার নাম ঠিক নেই। সো এটা আমাকে ঠিক করে দিতে হবে। ঠিক আছে, যদি আপনার সবকটা ঠিক থাকে তাহলে কিছু করতে হবে না, না থাকলে জাস্ট হচ্ছে আপনি এটা ঠিক করে দিবেন। দেখেন ঠিক করার পর এখন কিন্তু সবগুলা ঠিক হয়ে আছে। সো এখন আমরা যে কাজটা করব, পরবর্তী অপশনে ক্লিক করে দিব। এখন আমাদেরকে আরো বেশ কিছু তথ্য দিতে হবে। এখানে হচ্ছে আবেদিত জমির তফসিল, এই সংক্রান্ত কিছু তথ্য দিতে হবে। ওকে, এবারে আপনারা এখান থেকে খতিয়ানের ধরনটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে খতিয়ানের নাম্বারটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন, দিয়ে তারপর হচ্ছে ভেরিফাইড অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনারা দাগ নাম্বারটা দিয়ে দিবেন। দাগ নাম্বার দিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে জমির মাপক ও জমির পরিমাণ। আচ্ছা, এখন হচ্ছে আপনি জমিটা যেভাবেই কিনুন না কেন, এখানে আপনাকে একরে প্রকাশ করতে হবে সেটা। সো এইটার জন্য আপনাকে আগে কনভার্ট করে নিতে হবে। আপনি যদি শতকে কিনেন তাহলে এটাকে কনভার্ট করে দেখবেন যে একরে আসলে কতখানি আসে। সো সেই সংখ্যাটাই আপনি এখান থেকে বসিয়ে দিবেন। তারপরের অপশনটা হচ্ছে দলিল নাম্বার, এখান থেকে আপনি দলিল নাম্বারটা বসিয়ে দিবেন। তারপর হচ্ছে দলিল তারিখ, আপনি যে তারিখে দলিলটা করেছেন দলিলের তারিখটা এখান থেকে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখান থেকে দলিলের ভূমি মূল্য, দলিলের ভূমি মূল্যটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে জেলাটা অটোমেটিক সিলেক্ট করা রয়েছে। তারপর হচ্ছে সাব রেজিস্টার অফিসের নাম, এখান থেকে আপনি আপনার সাব রেজিস্টার অফিসের নামটা সিলেক্ট করে দিবেন। ওকে, সো এখান থেকে আপনার কাজ মোটামুটি শেষ। এখন খতিয়ানে আবেদনকৃত মোট জমির পরিমাণটা এখান থেকে শো করছে। তারপর এখান থেকে বলছে যে আরো দলিল সংযুক্ত করুন। যদি আপনার আরো দলিল থেকে থাকে তাহলে আপনি সেটাকে সংযুক্ত করার সুযোগ পাচ্ছেন। তারপর অপশনটা বলছে যে আরো দাগ সংযুক্ত করুন। যদি আরো দাগ থাকে তাহলে সেটাও এখানে আপনি সংযুক্ত করার সুযোগ পাচ্ছেন। এখানে ক্লিক দিলে বাকি ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আপনার আরো একটা ট্যাব এখানে ওপেন হবে। ওকে, যাই হোক, এখানে আমি আর এটা দেখাচ্ছি না। তারপরে হচ্ছে এখান থেকে বলছে আরো খতিয়ান সংযুক্ত করুন। যদি আরো খতিয়ান থেকে থাকে তাহলে আরো খতিয়ান আপনি সংযুক্ত করতে পারেন এখানে ক্লিক করে। ওকে, এবারে হচ্ছে বাদী বা গ্রহীতার তথ্য। সো এটা কিন্তু আমরা আগেই ফিল আপ করেছি এনআইডি অনুসারে, সেখানে তথ্যগুলো কিন্তু মোটামুটি ফুলফিল হয়ে আছে। সো এখানে আর তেমন কিছু ফুলফিল করতে হবে না, শুধুমাত্র এখান থেকে আপনি জেলাটা দিয়ে দিবেন আর হচ্ছে এখান থেকে আপনি উপজেলাটা শুধু দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে আপনি আপনার ঠিকানাটুকু দিয়ে দিবেন। ঠিকানা দেওয়ার সময় যখন আপনি পিতার নাম লিখবেন তখন লিখবেন পিং, তারপরে যখন আপনি গ্রামের নাম লিখবেন তখন সাং লিখবেন। এটা হচ্ছে দলিলের ভাষা। সো সেই অনুপাতে আপনি হচ্ছে আপনার পুরো ঠিকানাটা দিয়ে দিবেন। তারপরে এখানে আসেন ছবি সংযুক্ত করুন। জাস্ট এখানে ক্লিক দেওয়ার পর আপনি একটা ছবি সংযুক্ত করে দিবেন আপনার। এখান থেকে ছবি সংযুক্ত করে দেওয়ার পর তারপরে আরেকটা অপশন রয়েছে নিচের দিকে দেখেন, গ্রহীতার তথ্য সংযুক্ত করুন। যদি গ্রহীতা একাধিক থাকে তাহলে এখানে ক্লিক দিয়ে তাদের তথ্য আপনি এখান থেকে সংযুক্ত করার একটা অপশন আপনি পেয়ে যাচ্ছেন। তারপরে এখানে থেকে হচ্ছে আবেদনকারীর তথ্য, যেহেতু এটা আমি নিজেই করছি
করছি, সো এই ক্ষেত্রে হচ্ছে আমার তথ্যগুলাই থাকছে। আবার প্রতিনিধি হয়ে থাকলে এখানে ডিফারেন্স তথ্য কিন্তু দিতে হতো। সো এখান থেকে আবার ছবি সংযুক্তকরণের জায়গায় আপনি আবারও হচ্ছে সেম ছবিটাকে সংযুক্ত করে দিবেন। তারপর এখান থেকে আপনাকে হচ্ছে ঠিকানাটা দিতে হবে। ওকে, আমি আসলে দুইটা ঠিকানাই জাস্ট সংক্ষেপে দিচ্ছি, আপনারা ফুল ঠিকানাটা দিয়ে দিবেন। এটা জাস্ট হচ্ছে আমার একটা ডেমো অ্যাপ্লিকেশন, সো এই জন্য আমি সব ইনফরমেশন দিচ্ছি না। আপনারা গ্রাম, পিতার নাম, তারপর হচ্ছে আপনার জেলা, উপজেলা সবকিছু আপনারা কিন্তু দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে যাওয়ার পর একটা অপশন পাবেন পরবর্তী নামে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন দাতার তথ্য প্রদান করুন। এতক্ষণ কিন্তু গ্রহীতার তথ্য দেওয়া হয়েছে, এখন দাতার তথ্য প্রদান করতে হবে। ওকে, মানে যে জমিটা আপনার কাছে বিক্রি করছে বা দিচ্ছে তার। সো এই ক্ষেত্রে আপনারা দাতার তথ্য সংযোজন করুন, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে মালিকের নামটা দিয়ে দিবেন। আর মালিক যদি জীবিত হয় তাহলে জীবিত, মৃত থাকলে এখান থেকে মৃত সিলেক্ট করে দিবেন। ওকে, স্বাভাবিকত মৃত আসলে কাদের হয়, যদি ওয়ারিশ সূত্রে পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে মালিক তো মৃত হতে পারে, তখন মালিকের ইনফরমেশন গুলা দেওয়া হয় আর কি। আচ্ছা, জীবিত থাকলেও তো দেওয়া যায়, ওটা সমস্যা নাই। আর যখন আপনি জমি কিনবেন সেক্ষেত্রে তো জীবিত লোকের কাছ থেকে কিনবেন। ওকে, যাই হোক, এই ইনফরমেশন গুলোতে কি কি দিতে হবে দেখেন, মালিকের নাম দিতে হবে, তারপর হচ্ছে হোল্ডিং নাম্বার দিতে হবে, মালিকের মানে দাতার মোবাইল নাম্বার দিতে হবে, তারপর হচ্ছে পরিচয়পত্র নাম্বার দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে, তারপর হচ্ছে এখান থেকে জমির পরিমাণটা এটাও কিন্তু একরে দিতে হবে। তারপরে হচ্ছে জেলা উপজেলাটা সিলেক্ট করা রয়েছে, এটা যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করে দিবেন। তারপরে হচ্ছে পিতা, স্বামী, তারপরে হচ্ছে এখান থেকে গ্রাম, মহল্লা, বাসা, সড়ক নম্বর, এই ইনফরমেশন গুলা দিতে হবে। ঠিক আছে, সো আমি সবগুলাই ফুলফিল করে দিচ্ছি। সো তথ্যগুলো ফুলফিল করা হয়ে গেছে, এখন সংযোজন অপশনে ক্লিক করে দিতে হবে। ওকে, এখন দেখেন এখান থেকে কিন্তু ডিটেলস দেখাচ্ছে যে দাতার ইনফরমেশনগুলো কিন্তু এখান থেকে সবগুলা ঠিকঠাক মতো দেখাচ্ছে। যদি একাধিক দাতা থাকে তাহলে এই যে দাতার তথ্য সংযোজন করুন, এখানে ক্লিক দিয়ে আপনি আরো তথ্য দিতে পারেন। আর যদি মনে করেন তথ্য ভুল হয়েছে তাহলে এই যে দেখেন এখানে ডিলিটের একটা অপশন আছে, এখানে ক্লিক দিয়ে আপনি আবারও তথ্যগুলো দিয়ে আসতে পারবেন। ওকে, এখন আসেন প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করার জন্য যে অপশনটা রয়েছে সেটা, এটা বেশ ইম্পর্টেন্ট। কি কি কাগজপত্র সংযুক্ত করতে হবে দেখেন, মূল দলিলের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে খতিয়ানের স্ক্যান কপি, তারপর হচ্ছে জমির হাত নকশা, এটা সংযোজন করতে হবে। এরপরও যদি আরো কোনো ডকুমেন্ট সংযোজন করার প্রয়োজন হয় তাহলে অন্যান্য ক্লিক দিয়ে সেটাও কিন্তু আপনি সংযোজন করতে পারছেন। ওকে, আমি সবগুলো ইনফরমেশন সংযোজন করে আবার আপনাদের সাথে আসছি। আচ্ছা, কাগজপত্র সংযুক্ত করার একটা সতর্কবাণী আছে, সেটা একটু আপনাদেরকে বলে দেই। আপনারা যে কাগজপত্রগুলো সংযুক্ত করবেন সেগুলো আগে থেকে একটা স্ক্যানার দিয়ে স্ক্যান করে ফেলবেন এবং এগুলো পিডিএফ আকারে হতে হবে। ঠিক আছে, এগুলা পেজের সংখ্যা সর্বোচ্চ 1.25 MBর মধ্যে হতে হবে, এটা কিন্তু তারা নির্দেশনায় বলে দিয়েছে। আর কাগজপত্র সংযুক্ত করার জন্য সংযুক্ত করুন, এখানে ক্লিক দিবেন। জাস্ট ক্লিক দেওয়ার পর আপনার ফাইলটা ঠিক যেখানে আছে সেখান থেকে ফাইলটাকে আপনি চুজ করে ওপেন করে দিয়ে দিলেই এখানে সংযুক্ত হয়ে যাবে। ওকে, দেখেন আমার এগুলো এখান থেকে সংযুক্ত হয়ে গেছে। এখন এখানে যে চেক বক্সটা আছে এটাকে আমি তুলে দিব। তুলে দেওয়ার পর দুইটা অপশন আছে, একটা হচ্ছে খসড়া সংরক্ষণ করুন আর একটা হচ্ছে আবেদন দাখিল করুন। সো আপনি যদি চান যে না আমি এটা এখন দাখিল করবো না, পরে করবো, সো এটা এখান থেকে খসড়া সংরক্ষণ করে রাখতে পারেন। পরবর্তীতে ওই ওয়েবসাইটে এসে আপনি আবারও এটা দাখিল করার সুযোগ পাচ্ছেন। আপনি যদি চান যে না আমি আর একটু রিভাইজ দিই, আমি একটু ভালো করে দেখে শুনে তারপর দাখিল করি, তাহলে এটাকে হচ্ছে সংরক্ষণ করে রাখতে পারেন। আমি আর সংরক্ষণ করে রাখছি না, আমি এখান থেকে আবেদন দাখিল করুন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন একটা পপআপ আসছে, এখান থেকে বলছে যে আপনার আবেদন দাখিল করতে ইচ্ছুক কিনা। হ্যাঁ, আমি ইচ্ছুক। এখন দেখেন আমার সামনে একটা অপশন আসছে, এখান থেকে আমাকে টাকা পরিশোধ করছে বলছে। সো এখান থেকে দেখেন আবেদন ট্র্যাকিং নাম্বার দিচ্ছে আর কত টাকা পরিশোধ করতে হবে সেটা বলছে। তো এখান থেকে আমরা যে কাজটা করব, আগে হচ্ছে এইটাকে কপি করে ফেলবো। ওকে, সো এই পেমেন্টের অপশনটা আমি আগে দেখিয়েছি মোবাইল দিয়ে, এখান থেকে আর দেখাচ্ছি না। আপনারা জাস্ট হচ্ছে পেমেন্টটা করে নেবেন। পেমেন্ট করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন বলছে যে পেমেন্টের রিসিট আর একটা হচ্ছে আবেদন প্রিন্ট। প্রথমে এই দুইটাকে আপনারা ডাউনলোড করবেন, পরবর্তীতে আপনারা প্রিন্টার দিয়ে প্রিন্ট করে নেবেন। আপনার বাসায় যদি প্রিন্টার না থেকে থাকে তাহলে বাইরে কোনো কম্পিউটার দোকান থেকে এই দুইটাকে প্রিন্ট দিয়ে নেবেন, কারণ এই দুইটা দরকার আছে। পরবর্তীতে আপনার এগুলো সাবমিট করার জন্য দরকার আছে, যখন আপনার শুনানির জন্য ডাকবে তখন কিন্তু এগুলা আপনাকে নিয়ে যেতে হবে। ওকে, আবেদন করার শেষে আপনি আবেদনের কপিটাকে প্রিন্ট করলেন এবং হচ্ছে আপনি যে টাকা প্রদান করেছেন সেটা রসিদটাকে আপনি প্রিন্ট করলেন। এখন আপনার কি কাজ? এখন আপনার আর কোনো কাজ নেই। 28 দিনের মধ্যে ভূমি মন্ত্রণালয় থেকে আপনার ফোনে একটা SMS পাঠানো হবে, সেখানে একটা শুনানির তারিখ দেওয়া হবে। তো সেই তারিখে আপনাকে কাগজপত্র নিয়ে সশরীরে উপস্থিত হতে হবে। অনলাইনেও আসলে শুনানি করা যায়, বাট যে সাইটটা দিয়েছে সেই সাইটটাতে আমি প্রবেশ করে দেখলাম যে এখনো ঢোকা যাচ্ছে না, তার মানে এটা এখনো এস্টাবলিশ না। যাই হোক, সো যখন শুনানির ডেট দিবে তখন সেই শুনানির ডেটে আপনি কাগজপত্রগুলো নিয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে কি কি নিয়ে যাবেন। প্রথমত আপনাকে নিয়ে যেতে হবে মূল দলিলের একটা কপি নিয়ে যেতে হবে, তারপর আপনাকে খতিয়ানের একটা কপি নিয়ে যেতে হবে, তারপর আপনাকে আবেদনের কপি, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে আসলে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করবেন,
সেটা এবং হচ্ছে মানি রিসিট যেটা সেটার আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। আর সাথে নিয়ে যাবেন বমির হাত নকশা, যেটা আপনারা আবেদনের সাথে আপনারা হচ্ছে সাবমিট করেছেন, সেটাও আপনারা নিয়ে যাবেন। এবং সর্বশেষ আপনাকে নিয়ে যেতে হবে দাখিলা, অর্থাৎ ওই জমির যে খাজনা প্রদান করা হয়েছে সেই খাজনার রসিদের একটা কপি নিয়ে যেতে হবে। মোটামুটি এইগুলো নিয়ে আপনাকে শুনানির জন্য যেতে হবে। মূলত শুনানিটা উপজেলা ভূমি অফিসে হয়ে থাকে, সেখানে আপনি শুনানির জন্য এই কাগজপত্রগুলো নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর তারা এই কাগজপত্রগুলো দেখার পর যদি তারা মনে করে যে না আপনার সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আপনার আবেদনটি মঞ্জুর করবে। যদি মঞ্জুর করে তাহলে আপনার খতিয়ানের জন্য পরবর্তীতে কাজ শুরু হবে। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, আবারও সেই ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পর আপনি যে ট্র্যাকিং নাম্বারটা পাবেন আবেদনপত্রের সাথে, সেই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি কিন্তু সেখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পর সেখানে আপনার আবেদনের সর্বশেষ অবস্থাটা আপনি দেখতে পারবেন। ওকে, আর এইখানে আপনাকে টাকা পরিশোধ করতে হবে। ডিসিআর অপশন থেকে আপনাকে টাকা পরিশোধ করতে হবে, সেটাও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাটা পরিশোধ করতে হবে 1100 টাকা। সো ওই টাকাটা আপনি পরিশোধ করে ফেলবেন। পরিশোধ করার পর আপনারা কিছুদিনের মধ্যেই খতিয়ানের সার্টিফাইড কপিটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো এই হচ্ছে মূলত টোটাল প্রসেস। যখন আপনারা একটা নামজারি বা মিউটেশন বা হচ্ছে কারিজের জন্য আবেদন করবেন, তারপর আবেদন করার পর পরের প্রসেসগুলো হচ্ছে এইগুলা। সো এই প্রসেসগুলো ফলো করার পর আপনার সর্বশেষ হচ্ছে আপনি খতিয়ানটা পাবেন কিনা। সো টাকা পরিশোধের পরেই কিছুদিনের মধ্যে আপনারা কিন্তু খতিয়ানের সার্টিফাইড কপিটা অনলাইনে পেয়ে যাবেন, সেটাকে আপনারা ডাউনলোড করে নিয়ে নিতে পারেন। গাইস, এই হচ্ছে মূলত প্রসেস। এই প্রসেসে আপনারা খুব সহজেই ঘরে বসে অনলাইনের মাধ্যমেই কিন্তু আপনারা খতিয়ান মিউটেশন বা নামজারি করে ফেলতে পারেন। ভিডিওটি অলরেডি অনেক বেশি লেন্দি হয়ে গেছে, এখানে শেষ করব। আপনাদের সাথে আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।